শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। ভালোবাসা জিনিসটা বড়ই জটিল। কোনো নির্দিষ্ট পদ্ধতিতে তা সমাধান করা যায় না। এই অচেনা সমীকরণের মধ্যে কোনো এক ধ্রুবক তো থেকেই যায়। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিশীথে। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, দক্ষিণারঞ্জন বাবুর চরিত্রে আলাপন মুখোপাধ্যায় এবং অন্যান্য চরিত্রে আত্রেয় ব্যানার্জি ও সৌপ্তিক মল্লিক। ডাক্তার, দরজাটা খোলো ডাক্তার, দরজাটা খোলো ডাক্তার, দরজাটা খোলো। উফ, জ্বালাতন শুরু করলো এই মাঝরাতে। চোখ খুলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। তাড়াতাড়ি উঠে পেট ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসালাম আর চিন্তিত মুখে তার দিকে তাকালাম। ঘড়িতে দেখলাম তখন রাত 2:30। দক্ষিণাচরণ বাবু ফ্যাকাশে মুখে বিস্ফারিত চোখে বললেন, আজ আজ রাতে আবার ওই উপদ্রবটা শুরু হয়েছে ডাক্তার। তোমার ওষুধ কোনো কাজেই লাগলো না। আমি একটু সংকোচ নিয়ে বললাম, আপনি হয়তো মদের মাত্রা আবার বাড়িয়েছেন। দক্ষিণাচরণবাবু খুব বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার ভুল ধারণা ডাক্তার। মদ নয়। তুমি পুরো ঘটনাটা শুনলে তারপর আসল কারণটা বুঝতে পারবে। কুলুঙ্গির মধ্যে রাখা ছোট টিনের কৌটায় জ্বলা কেরোসিন বাতিটা একটু উস্কে দিলাম। আলো একটু বেড়ে উঠল, কিন্তু তার সঙ্গে অনেকটা ধোঁয়াও বেরোতে লাগলো। গায়ে চাদর টেনে একটা খবরের কাগজ নিয়ে প্যাপ বাক্সের ওপর বসালাম। দক্ষিণাচরণবাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষে স্ত্রীর মতো অমন গৃহিণী খুব কমই পাওয়া যায়, কিন্তু তখন আমার বয়স তো বেশি ছিল না, সহজেই মন চঞ্চল হতো। তার উপরে আবার কাব্য চর্চা করেছিলাম ডাক্তার, তাই শুধুই গৃহস্থালির কাজে মন বসত না, বুঝলে। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে আসত, গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার স্ত্রীর কাছে এই ললিত কলাবিধির কোনো উপদেশই কাজ করত না ডাক্তার। সখীর মতো প্রণয়ের কথা বলার চেষ্টা করলেই তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত হাতে বিপাকে পড়ে, ঠিক তেমনি তার হাসির সামনে ওই বড় বড় কবিতার লাইন আর যত্নে বলা কথাগুলো মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে ভেসে যেত। তার হাসির ক্ষমতা ছিল সত্যিই অভাবনীয়। তারপর ডাক্তার, 4 বছর আগে আমার জীবনে এক ভয়ানক রোগ এলো। হ্যাঁ, ঠোঁটের এইখানটায় একটা ফোঁড়া হলো, সাথে জ্বর বিকারও হলো। এমনকি মনে হলো আমি হয়তো মরে যেতে পারি ডাক্তার। বাঁচার আশা একেবারেই ছিল না, বুঝলে। একদিন তো এমন হলো যে ডাক্তার পর্যন্ত বলে দিয়ে গেল যে আমি আর বাঁচব না। ঠিক তখনই এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারীকে নিয়ে এলেন। তিনি গরুর ঘি আর একটা কি যেন শিকড় বেটে আমাকে খাইয়ে দিলেন। হয়তো ওষুধের গুণেই হোক বা আমার ভাগ্যের কারণেই হোক,
আমি সেই যাত্রায় বেঁচে গেলাম ডাক্তার। রোগের সময় আমার স্ত্রী এক মুহূর্তের জন্য বিশ্রাম নেননি। সেই কয়েকদিন তিনি একজন সাধারণ গৃহিণী নিজের সামান্য শক্তি দিয়ে প্রাণপণ চেষ্টা করে ওই যমদূতের সঙ্গে লড়াই করে গেছেন। তার সমস্ত ভালোবাসা, মন, প্রাণ, যত্ন দিয়ে আমার এই তুচ্ছ প্রাণটাকে বুকে রাখা শিশুর মতো আগলে রেখেছিলেন। তার কোনো খাওয়া দাওয়া ছিল না ডাক্তার, ঘুম ছিল না, এমনকি দুনিয়ার আর কোনো কিছুর প্রতি তার এতটুকু খেয়াল ছিল না ডাক্তার। যমদূত অবশেষে হার মানল ডাক্তার। পরাজিত বাঘের মতো আমাকে তার কবল থেকে ছেড়ে দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে আমার স্ত্রীর ওপর এক ভয়ানক থাবা মেরে গেল। তখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। কিছুদিন পরে তিনি এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা ধরনের জটিল অসুখ শুরু হলো। তখন আমি তার সেবা করা শুরু করলাম ডাক্তার। কিন্তু এতে তিনি খুব খুব বিব্রত হয়ে উঠলেন। প্রায় বলতে লাগলেন, আহা, এসব কি করছো? লোকে কি বলবে? এমন করে দিনরাত আমার ঘরে যেও না। রাতে যদি আমি তার জ্বরের সময় পাখা করতে যেতাম, তাহলে সেটাও যেন একটা বিরাট ঝামেলার বিষয় হয়ে দাঁড়াতো। কোনোদিন যদি তার যত্ন নেওয়ার কারণে আমার খাওয়ার সময়েই 2-10 মিনিট এদিক ওদিক হয়ে যেত, তাহলে সেটাও তিনি নানা অনুনয় বিনয় করে এক অভিযোগের কারণ করে তুলতেন। আমি সামান্য সেবা করতে গেলেও তার কাছে নাকি বাড়াবাড়ি হয়ে যেত ডাক্তার। তিনি প্রায় বলতেন, পুরুষ মানুষের অতটা বেশি করাটাও ঠিক নয়। লোকে কি বলবে বলো তো? আমাদের সেই বরানগরের বাড়িটা হয়তো তুমি দেখেছ। বাড়ির সামনেই বাগান, আর বাগানের সামনে দিয়ে গঙ্গা বয়ে গেছে। আমাদের শোবার ঘরের ঠিক নিচে দক্ষিণ দিকে একটা ছোট জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মতো করে একটা বাগান করেছিল, বুঝলে ডাক্তার। পুরো বাগানটার মধ্যে সেই অংশটাই ছিল একেবারে সাদা মাটা আর দেশি ধাঁচের। সেখানে গন্ধের চেয়ে রঙের বাহার খানিক কমই ছিল। পাতার বৈচিত্র্যের চেয়ে ফুলের আধিক্যই বেশি ছিল। আর সেই বাগানে বিদেশি গাছগাছলার পাশে কাঠি দিয়ে লাগানো কাগজের লাটিন নামের কোনো তর্জনী দেখা যেত না ডাক্তার। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধার চাষই বেশি ছিল, বুঝলে। একটা বড় বকুল গাছের নিচে সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো একটা জায়গা ছিল। সুস্থ থাকলে তিনি নিজে দাঁড়িয়ে দুবেলা সেটাকে ধুয়ে সাফ করতেন। গরমের দিনে বিকেলে কাজ শেষ করে ওই জায়গায় তার বসবার জায়গা ছিল। ওখান থেকে গঙ্গা দেখা যেত, জানলে। কিন্তু গঙ্গার দিক থেকে পানসি বাড়ির বাবুরা তাকে কেউ দেখতে পেত না। অনেকদিন শয্যাশায়ী থাকার পর একদিন চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধ্যায় তিনি আমাকে বললেন, ঘরে বন্দি থাকতে আমার একবারে দম আটকে যাচ্ছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি তাকে অনেক যত্ন করে ধরে ধীরে ধীরে সেই বকুল গাছের তলায় মার্বেলের চাতালে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। ইচ্ছা করছিল তার মাথাটা আমার হাঁটুর ওপর রেখে দিই, কিন্তু জানি এটা তিনি একটা অদ্ভুত আচরণ বলেই ভাববেন। তাই একটা বালিশ এনে তার মাথার নিচে রাখলাম। একটা দুটো করে বকুল ফুল ঝরতে লাগলো। বকুল গাছের শাখার ফাঁক দিয়ে ছায়া মিশ্রিত জ্যোৎস্না এসে পড়ল তার শুকনো মুখটার ওপর। চারপাশ নিস্তব্ধ আর শান্ত।
সেই ঘন গন্ধময় ছায়ার মধ্যে বসে তার মুখের দিকে তাকিয়ে আমার চোখে জল এলো ডাক্তার। আমি ধীরে ধীরে তার হাতটা ধরলাম, উত্তপ্ত আর শীর্ণ হাতটা। তিনি কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকার পর আমার মনে একটা অদ্ভুত আবেগ জন্মালো, বুঝলে। আমি না থাকতে পেরে বলেই ফেললাম, তোমায় আমি ভালোবাসি গো। তোমার এই ভালোবাসা আমি কোনো দিনও ভুলতে পারবো না। কথাটা বলেই বুঝলাম, কথাটা না বললেই হয়তো ভালো হতো। আমার স্ত্রী হাসলেন। সেই হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, আরেকটু অবিশ্বাসও ছিল ডাক্তার। আর ছিল খানিকটা ঠাট্টার তীব্রতা। তিনি কিছু না বলেই হাসি দিয়ে বুঝিয়ে দিলেন, কোনো কালে ভুলবে না, এ অসম্ভব নয়, আর আমি তা আশাও করি না। তাঁর সেই মিষ্টি তীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো তাকে ঠিকমতো প্রেমের কথা বলতে সাহস পাইনি, বুঝলে। যে কথাগুলো মনে মনে বলতে চেয়েছি, তার সামনে গেলে তা খুবই তুচ্ছ আর অপ্রাসঙ্গিক মনে হতো। ছাপার অক্ষরে যা পড়ে চোখে জল আসে, মুখে বলতে গেলে কেন যে তা হাসির খোরাক হয়, তা ঠিক আজও বুঝতে পারি না। বিতর্ক কথার মধ্যে চলে, কিন্তু হাসির উপর কোনো তর্ক চলে না। তাই চুপ করে গেলাম। জ্যোৎস্না আরো উজ্জ্বল হলো। একটা কোকিল ক্রমাগত কুহু কুহু করে ডাকতে লাগলো। আমি বসে বসে ভাবছিলাম, এমন সুন্দর জ্যোৎস্না রাতে পাকপক্ষিণীর কি বধির হয়ে বসে থাকা সম্ভব? অনেক চিকিৎসা করেও আমার স্ত্রীর রোগ আর সেরে উঠল না। ডাক্তার বললেন, একবার বায়ু পরিবর্তন করে দেখুন। তাই আমি তাকে নিয়ে একটু এলাহাবাদে গেলাম। এই জায়গায় দক্ষিণাচরণ বাবু হঠাৎ থেমে গেলেন। সন্দেহ ভরা চোখে আমার দিকে তাকালেন। তারপর দুই হাতের মধ্যে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমিও কিছু বললাম না। কেরোসিনের বাতিটা মিটমিট করে জ্বলছিল। হঠাৎ চুপ ভেঙে দক্ষিণাচরণ বাবু বলতে শুরু করলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা করছিলেন। অনেকদিন কেটে যাওয়ার পর ডাক্তার আমাকে বললেন, আমিও বুঝলাম, আর আমার স্ত্রীও বুঝলেন, তার রোগ আর কোনো দিনও সারবে না। তাকে চিরদিন এই রোগ নিয়েই বেঁচে থাকতে হবে। একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন আমার এই রোগ সারবেই না, আর শিগগিরই আমার মরা নিয়েও কোনো আশা নেই, তখন তুমি আর কদিন এই জীবন্ত মৃতকে নিয়ে থাকবে? তুমি বরং আরেকটা বিয়ে করো। তিনি এটা এমনভাবে বললেন যেন এটা শুধু একটা যুক্তি আর বাস্তবে চিন্তার কথা মাত্র। এর মধ্যে কোনো মাহাত্ম্য, কোনো বীরত্ব বা অসাধারণ কিছু দেখানোর চেষ্টাও করলেন না। এবার আমার হাসির পালা ছিল ডাক্তার, কিন্তু আমি কি আর তেমন করে হাসতে পারি? আমি যেন উপন্যাসের কোনো প্রধান চরিত্র হয়ে গম্ভীরভাবে বলতে শুরু করলাম, যতদিন তোমার দেহে প্রাণ আছে তিনি সঙ্গে সঙ্গে আমাকে বাধা দিয়ে বললেন, আরে না না, আর বলার দরকার নেই। আর তোমার এইসব কথা শুনেও আমি বাঁচি না।
আমি কিন্তু হার মানলাম না। বললাম, এই জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না গো। আমার কথা তুমি বিশ্বাস করো। শুনে তিনি জোরে হেসে উঠলেন। তখন আমাকে অগত্যা থেমে যেতে হলো। জানি না তখন নিজের কাছে কোনোদিন স্বীকার করেছিলাম কিনা, কিন্তু এখন বুঝতে পারি ওই নিরাশ্রয় সেবার কাজ করতে করতে আমি মনে মনে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। কাজটা ছেড়ে দেব এমন কোনো পরিকল্পনা আমার ছিল না, কিন্তু চিরজীবন এই চিররুগ্ন অবস্থাকে নিয়েই কাটাতে হবে, এই ভাবনা আমাকে বড় পীড়িত করত ডাক্তার। হায় রে, প্রথম যৌবনে যখন ভবিষ্যতের দিকে তাকিয়েছিলাম, তখন ভালোবাসার মোহ, সুখের প্রতিশ্রুতি আর সৌন্দর্যের মরীচিকা সমস্ত ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে তুলেছিল। আর এখন শুধু আশাহীন দীর্ঘ মরুভূমি। আমার সেবার মধ্যে যে ক্লান্তি ছিল সেটা তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তখন জানতাম না, কিন্তু এখন মনে হয় তিনি আমাকে একেবারে শিশুর মতো সহজে বুঝতেন। তাই যখন উপন্যাসের নায়ক হয়ে তার সামনে গম্ভীর হয়ে কবিতার ভাব ফলানোর চেষ্টা করতাম, তিনি গভীর স্নেহ আর কৌতূহলের হাসি দিয়ে সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিতেন। আমার মনের গভীর গোপন কথাগুলোও যেন তিনি সব বুঝতেন। এটা ভাবলে না আমার এখনো যেন লজ্জায় মরে যেতে ইচ্ছা করে ডাক্তার। হারান ডাক্তার আমার স্বজাতীয় ছিলেন। তার বাড়িতে আমার প্রায় যাতায়াত ছিল। কিছুদিন পরে তিনি আমাকে তার মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, বয়স হয়তো ওই 15 কি 16। ডাক্তার বললেন, মনের মতো কোনো পাত্র পাননি বলে মেয়েটাকে বিয়ে দেননি, কিন্তু বাইরে গুজব শোনা যেত যে মেয়েটির বংশে কোনো দোষ ছিল। তবু মেয়েটির মধ্যে কোনো খুঁত ছিল না। যেমন সুন্দর আর তেমনই সুশিক্ষিতা। তাই মাঝে মাঝে তার সঙ্গে নানা কথা বলতে বলতে রাত হয়ে যেত, আর আমার বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যেত। এর ফলে আমার স্ত্রীর ওষুধ খাওয়ানোর সময়টা পেরিয়ে যেত। বুঝলে ডাক্তার, তিনি জানতেন যে আমি হারান ডাক্তারের বাড়িতে যাই, কিন্তু বিলম্ব হওয়ার কারণ তিনি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করতেন না। মরুভূমির মধ্যে আবার যেন আমি মরীচিকা দেখতে পেলাম। তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার সময় চোখের সামনে স্বচ্ছ জলের ঢেউ দেখলাম। তখনই মনটাকে টেনে ফিরিয়ে আনার শক্তি আমার আর ছিল না। রোগীর ঘর আমার কাছে আরো যেন নিরানন্দ হয়ে উঠল। প্রায় শুশ্রূষার নিয়ম ভাঙতে লাগলাম। রোগীর ঘর আমার কাছে আরো যেন নিরানন্দের হয়ে উঠল। প্রায় সেবা করার নিয়ম আমি ভাঙতে লাগলাম। হারান ডাক্তার আমাকে প্রায় বলতেন, যাদের রোগ আর ভালো হওয়ার সম্ভাবনা নেই তাদের জন্য মৃত্যুই ভালো, কারণ তারা যদি বাঁচে তারা নিজেরাও সুখে থাকে না, অন্যদেরও কষ্ট দেয়। কথাটা সাধারণভাবে ঠিক, কিন্তু আমার স্ত্রীর প্রসঙ্গে এমন কিছু বলা ওনার একদম ঠিক হয়নি। তবে ডাক্তারদের মন জীবনের ব্যাপারে এমন অসাড় হয়ে যায় যে আমাদের অনুভূতির গভীরতা তারা ঠিকমতো বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন,
ডাক্তার, কিছু মিথ্যা ওষুধ খাইয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছেন কেন? আমার প্রাণটাই যখন একটা রোগ, তখন এমন একটা ওষুধ দিন যাতে তাড়াতাড়ি এ প্রাণ যায়। ছি ছি ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে আমার বুকে যেন একটা ধাক্কা লাগলো। ডাক্তার চলে যাওয়ার পর আমি আমার স্ত্রীর ঘরে গিয়ে তার শয্যার পাশে বসলাম। তার কপালে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলাম। সে বলল, এই ঘরটা খুব গরম, তুমি বাইরে যাও, তোমার হাঁটতে যাওয়ার সময় হয়ে গেছে। একটু না হাঁটলে রাতে তোমার খিদে পাবে না যে। হাঁটতে যাওয়া মানে ওই হারান ডাক্তারের বাড়িতে যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম যে খিদে জাগানোর জন্য একটু হাঁটা খুব দরকার। এখন নিশ্চিত বলি, তিনি প্রতিদিনই আমার এই কৌশলটা বুঝতেন। আমি ভাবতাম তিনি হয়তো বুঝতে পারেন না বোধ হয়। আসলে নির্বোধ আমি নিজে ছিলাম ডাক্তার। এ কথা বলে দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ হাতের তালুতে মাথা রেখে চুপ করে বসে রইলেন। শেষে বললেন, আমাকে আমাকে এক গ্লাস জল এনে দাও না। জল খেয়ে তিনি বলতে লাগলেন, একদিন হারানবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন। জানি না কেন, কিন্তু তার সেই প্রস্তাব আমার ভালো লাগলো না। তবে প্রতিবাদ করার কোনো কারণ ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় এলেন। সেদিন আমার স্ত্রীর যন্ত্রণা অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল। যেদিন তার ব্যথা খুব বাড়ে সেদিন তিনি খুব শান্ত থাকেন। শুধু মাঝে মাঝে হাতের মুঠো দুটো শক্ত করে নেন আর মুখটা নীল হয়ে যায়। সেটাই তার যন্ত্রণা বোঝার উপায় ডাক্তার। ঘরে কোনো শব্দ ছিল না। আমি শয্যার পাশে চুপচাপ বসেছিলাম। সেদিন আমাকে হাঁটতে যেতে বলেননি তিনি। হয়তো তার ইচ্ছা ছিল যে কষ্টের সময় তার পাশে থাকি আমি। আলো চোখে লাগবে বলে কেরোসিনের বাতিটা দরজার পাশে রাখা ছিল। ঘরটা তখনও অন্ধকার আর নীরব ছিল। মাঝে মাঝে শুধু তার গভীর দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছিলাম। মনোরমা এমন সময় ঘরে ঢুকলেন। উল্টো দিক থেকে কেরোসিনের বাতির আলো তার মুখে এসে পড়ল। আলো আধারিতে তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। দ্বিধায় চুপ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলেন। আমার স্ত্রী চমকে উঠে আমার হাতটা ধরে বললেন, ওকে। তার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অপরিচিত কাউকে দেখে ভয় পেয়ে অস্পষ্ট সুরে দু তিনবার আমাকে জিজ্ঞাসা করলেন, ওকে ওকে গো। আমার মাথায় যেন একটা দুষ্ট বুদ্ধি চেপে গেল। প্রথমে বললাম, কই, আমি চিনি না তো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন আমাকে একটা আঘাত করলো। পরক্ষণেই বললাম, ও উনি তো আমাদের ডাক্তারবাবুর মেয়ে। আমার স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালেন। আমি তার দিকে তাকাতে পারলাম না ডাক্তার। একটু পরেই তিনি দুর্বল গলায় অতিথিকে বললেন, আপনি আসুন। শুনছো,
আলোটা একটু তুলে ধরো। মনোরমা ঘরে এসে বসলেন। তার সঙ্গে রোগীর অল্প স্বল্প কথাবার্তাও চলল। এরই মধ্যে আবার হারান ডাক্তার এসে গেলেন। তিনি ডাক্তারখানা থেকে 2টো শিশি ওষুধ নিয়ে এসেছিলেন। সেগুলো বের করে আমার স্ত্রীকে দিয়ে বললেন, এই নীল শিশিটা মালিশের জন্য, আর এইটাকে খেতে হবে, কিন্তু খুব সাবধানে, দুটো একসঙ্গে মেশাবেন না, এটা খুব বিষাক্ত। আমাকেও সতর্ক করে দিয়ে ওষুধ 2টো শয্যার পাশের টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার তার মেয়েকে ডাকলেন। মনোরমা বলল, বাবা, আমি কি থেকে যাব? এখানে সেবা করার মতো তো কোনো নারী নেই, তাকে দেখাশোনা করবে কে? আমার স্ত্রী তাড়াহুড়ো করে বললেন, আরে না না, আপনি কষ্ট করবেন না। পুরনো এক ঝি আছে, সে আমাকে মায়ের মতো দেখাশোনা করে। ডাক্তার একটু হেসে বললেন, উনি মা লক্ষ্মী, সারা জীবন অন্যের সেবা করেছেন, এখন অন্যের সেবা নেওয়া তার পক্ষে বড়ই কঠিন। ডাক্তার যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, উনি এই বন্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন, আপনি তো ওনাকে নিয়ে একটু বাইরে গিয়ে হাঁটতে পারেন। ডাক্তার আমাকে বললেন, চলুন আপনাকে একটু নদীর ধারে হাঁটিয়ে আনি। আমি একটু আপত্তি করলাম, কিন্তু শেষমেশ রাজি হয়ে গেলাম। ডাক্তার যাওয়ার সময় আবারও ওষুধটার বিষয়ে স্ত্রীকে ভালো করে সাবধান করে দিয়ে গেলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আমি খাওয়া দাওয়াটা করলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছেন। অনুশোচনায় বিদ্ধ হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? তোমার ব্যথাটা কি আবার বেড়েছে? তিনি কোনো উত্তর দিতে পারলেন না, শুধু নীরবে আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন। তখন তার গলা রোধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই রাতে ডাক্তারকে ডাকতে পাঠালাম। ডাক্তার এসে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। শেষে আমাকে জিজ্ঞাসা করলেন, সেই ব্যথাটা কি বেড়েছে? একবার মালিশ করলে হয় না? বলে টেবিল থেকে একটা শিশি নিয়ে দেখলেন সেটা খালি। ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়ে ফেলেছেন? আমার স্ত্রী মাথা নেড়ে নীরবে জানালেন যে হ্যাঁ। ডাক্তার দ্রুত গাড়ি করে তার বাড়ি থেকে একটা পাম্প আনতে গেলেন। আমি অর্ধচেতন অবস্থায় স্ত্রীর বিছানার পাশে শুয়ে পড়লাম। তখন তিনি যেন আমার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে 2 হাত দিয়ে আদর করে বোঝানোর চেষ্টা করছিলেন কিছু। তার সেই মমতা যেন আমাকে বারবার বলছিল, দুঃখ করো না, যা হয়েছে ভালোই তো হয়েছে, তুমি সুখে থাকবে, সেই সুখের কথা ভেবেই আমি শান্তিতে মরছি। ডাক্তার যখন ফিরে এলেন তখন আমার স্ত্রীর জীবনের সঙ্গে সঙ্গে তার সব যন্ত্রণারও অবসান হয়ে গেছে। তিনি মারা গিয়েছেন। দক্ষিণাচরণ বাবু আর একবার জল খেয়ে বললেন, কি গরম বলে তাড়াতাড়ি বাইরে গিয়ে বারান্দায় কয়েকবার পায়চারি করে এসে বসলেন। বোঝাই যাচ্ছিল তিনি কিছু বলতে চান না, কিন্তু আমি যেন জাদু করে তার কাছ থেকে কথা বের করে নিচ্ছি।
আবার শুরু করলেন। তারপর মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার বাবার সম্মতিতেই আমাকে বিয়ে করলো। কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমালাপ করে তার মন জয় করার চেষ্টা করতাম, সে কিন্তু হাসতো না, গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কি খটকা লেগেছিল বোধ হয়, সেটা আমি ঠিক বুঝতে পারতাম না। এই সময় আমার মদ খাওয়ার নেশাটা অনেক বেড়ে গিয়েছিল ডাক্তার। একদিন শরতের এক সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে হাঁটছিলাম। চারিদিকে অন্ধকার নেমে এসছিল, পাখিরাও তাদের বাসায় চলে গেছে, ডানা ঝাড়ার আর কোনো শব্দ নেই। শুধু বাগানের পথে দুধারে ঝাউবনের ঘন ছায়া বাতাসে সশব্দে কাঁপছিল। ক্লান্ত লাগায় মনোরমা বকুল গাছের তলায় সাদা পাথরের বেদিটার ওপর নিজের দুহাতের ওপর মাথাটা রেখে শুয়ে পড়ল। আমিও তার পাশে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো গভীর হলো। যতটুকু আকাশ দেখা যাচ্ছিল তাতে শুধু তারায় ভরা। গাছের নিচে ঝিঁঝি পোকার ডাক যেন বিশাল নীরবতার নিচে এক সরু শব্দের পাহাড় তৈরি করছিল। সেদিন বিকেলে একটু মদ খেয়েছিলাম। মনটা বেশ নরমে ছিল, বুঝলে ডাক্তার। অন্ধকারটা চোখে সয়ে এলে বনু ছায়া এই পাণ্ডুর রঙে আঁকা মনোরমার সেই অবসন্ন শরীরের আবছায়া চেহারা আমাকে গভীর আবেগে ভরিয়ে তুলল ডাক্তার। মনে হলো ও যেন একটা ছায়া, ওকে কোনোভাবেই দুহাতে ধরা যায় না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শীর্ষ দেশে যেন আগুন ধরে উঠল। তারপর কৃষ্ণপক্ষের মলিন হলুদ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরের আকাশে উঠতে শুরু করল। সাদা পাথরের উপর শুয়ে থাকা সাদা শাড়ি পরা সেই ক্লান্ত রমণীর মুখে জ্যোৎস্না এসে পড়ল ডাক্তার। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাছে গিয়ে তার দুটো হাত তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না গো। কথাটা বলার সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটাই, হ্যাঁ এই কথাটাই আরেকদিন আরেকজনকে বলেছিলাম। আর ঠিক সেই মুহূর্তে বকুল গাছের ডাল দিয়ে, ঝাউ গাছের মাথা দিয়ে, কৃষ্ণপক্ষের ফিকে হলুদ চাঁদের নিচে দিয়ে গঙ্গার পূর্ব তীর থেকে পশ্চিম তীর পর্যন্ত একটা হাহাকার আর হাসি যেন উড়ে গেল ডাক্তার। সেটা তীক্ষ্ণ একটা হাসি ছিল নাকি আকাশ ফাটানো হাহাকার, ঠিক আমি বুঝতে পারলাম না। আমি সাথে সাথেই পাথরের বেদি থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। অজ্ঞান কাটার পরেই দেখলাম আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার স্ত্রী জিজ্ঞাসা করলেন, তোমার হঠাৎ কি হলো গো? আমি কেঁপে উঠে বললাম, শুনতে পাওনি? তুমি শুনতে পাওনি? পুরো আকাশটা জুড়ে একটা হাসি ভেসে গেল। তুই সত্যিই শুনতে পাওনি? আমার স্ত্রী হেসে বললেন, ওটা বুঝি হাসি ছিল?
শাড়ি পেতে পাখিরা এক ঝাঁক উড়ে গেল। তাদের পাখার শব্দই তো শুনেছিলাম। তুমি এতে ভয় পেয়ে গেলে কেন? দিনের বেলায় পরিষ্কার বুঝলাম যে পাখির ঝাঁকের শব্দই ছিল ওটা। এই সময় উত্তর দিক থেকে হাঁসের দল নদীর চরে নেমে আসে, কিন্তু সন্ধ্যার পর ঠিক সেটা বিশ্বাস করতে পারতাম না। তখন মনে হতো চারিপাশে অন্ধকারে যেন একটা হাসি জমে আছে। সামান্য একটু কারণ পেলেই তা আকাশ ফাটিয়ে বেরিয়ে আসবে। শেষ পর্যন্ত এমন হলো যে সন্ধ্যার পরে মনোরমার সঙ্গে কথাও বলার সাহস পেতাম না আমি। তখন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে নৌকায় বেরিয়ে পড়লাম। অঘ্রাণ মাসে নদীর বাতাসে সেই ভয়টা একেবারে চলে গেল। কয়েকদিন খুব সুখে কাটালাম। চারপাশে সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনোরমার মনও যেন খুলতে শুরু করলো। গঙ্গা পেরিয়ে, খড়ি পেরিয়ে শেষে পদ্মায় পৌঁছালাম। ভয়ঙ্কর পদ্মা তখন শীতের নিস্তব্ধতায় ঘুমিয়েছিল, যেন এক মৃত সাপ। উত্তর পারে ধুধু করা জনশূন্য বালির চর, আর দক্ষিণ পারে গ্রামের আমবাগানগুলো নদীর কাছে ভয়ে কাঁপছে। পদ্মা ঘুমের মধ্যে একবার পাশ ফেরে আর তীরের মাটি ভেঙে পড়ে। সেখানে ঘুরতে সুবিধা, তাই দেখে সেখানে নৌকা বাঁধলাম। একদিন আমরা দুজন হেঁটে অনেক দূরে চলে গেলাম। সূর্য ডোবার রং মিলিয়ে যেতেই চাঁদ উঠল ডাক্তার। সেই বিশাল বালির চরে অজস্র জ্যোৎস্না আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ল। মনে হলো আমরা দুজন যেন সেই চাঁদের দেশে হারিয়ে গেছি। মনোরমার মাথার শাল তার মুখ ঢেকে শরীর ঘিরে ছিল। চারপাশের নীরবতায় সে হাত বাড়িয়ে আমার হাতটা ধরল। এত কাছে এসে যেন তার সমস্ত মন প্রাণ আমার উপর ভর করে দাঁড়ালো। মনে হলো ঘরের চার দেওয়ালে এত ভালোবাসা রাখা যায় না। এরকম খোলা আকাশ ছাড়া দুজন মানুষ কোথাও নিজেরা হতে পারে না ডাক্তার। মনে হলো আমাদের ঘর নেই, দরজা নেই, ফেরবার কোনো পথ নেই। আমরা এইভাবে হাত ধরে শূন্যতার মধ্যে পথ চলব। চলতে চলতে এক জায়গায় এসে দাঁড়ালাম। বালির মধ্যে একটু জল জমে আছে। পদ্মা সরার পর সেখানে জলটা আটকে পড়েছে বোধহয়। সেই জায়গায় দাঁড়ালাম। মনোরমা আমার দিকে তাকালো। তার মাথা থেকে শালটা খুলে মাটিতে পড়ে গেল। আমি তার মুখটা তুলে ধরে একটা চুমু খেলাম। ঠিক তখনই সেই জনমানব শূন্য মরুভূমিতে গম্ভীর গলায় কেউ যেন তিনবার বলে উঠল, ওকে 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 গো। আমি চমকে উঠলাম। মনোরমাও কেঁপে উঠল। তবে পরক্ষণেই বুঝলাম এটা মানুষ নয়, এটা পাখির ডাক। জলচর পাখির দল হঠাৎ আমাদের দেখে চমকে উঠেছে। সেই ভয়ে তাড়াতাড়ি নৌকায় ফিরে গেলাম। রাতে বিছানায় শুয়ে পড়লাম। মনোরমা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ডাক্তার। কিন্তু আমি স্পষ্ট দেখতে পেলাম মশারির পাশে এক অস্থির ছায়া মূর্তি
মনোরমার দিকে হাড়ের মতো একটা আঙুল তুলে বলছে, ওকে 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 গো। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।